টার্গেট হাই স্কোরে স্বাগত। চলছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্বে আমরা আলোচনা করছি চ্যাপ্টার 18 থেকে সময় এবং কার্য সময়ের দূরত্ব চ্যাপ্টার থেকে। আজকে আমরা কিছু অঙ্ক আলোচনা করব। এর আগে পর্যন্ত যে অঙ্কগুলো আলোচনা করা হয়েছে দেখে নিই। তো 155 পর্যন্ত হয়েছে, আজকে করবো 156 থেকে তার পরবর্তী অঙ্কগুলো। যারা যারা চ্যানেলের সঙ্গে আছো তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য। যারা যারা নতুন তাদেরকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো শুরু করা যাক আজকের পর্বের প্রথম অঙ্ক। 156 দাগের অঙ্ক। দেখে নিই এটা কি বলেছে। দুটি ট্রেন এ এবং বি স্টেশন থেকে একে অপরের দিকে যথাক্রমে 50 কিলোমিটার পার ঘন্টা এবং 60 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে। যখন ট্রেন দুটি মিলিত হয় তখন দ্বিতীয় ট্রেন প্রথম ট্রেনের থেকে 120 কিলোমিটার বেশি যাত্রা করেছে। এ এবং বি এর দূরত্ব কত? তো এই ক্ষেত্রে যে ডাটাগুলো দেওয়া আছে সেই ডাটাগুলো একবার বুঝে নিই। এখানে এ এবং বি স্টেশন থেকে একে অপরের দিকে যাত্রা শুরু করছে। দুটো স্টেশন আছে, এ স্টেশন আর একটা বি স্টেশন। এইবারে একে অপরের দিকে যাত্রা শুরু করলো। একটা হচ্ছে 50 কিলোমিটার পার ঘন্টা আর একটা আসছে কত 60 কিলোমিটার পার ঘন্টা। তো এইভাবে পরস্পরের দিকে আসছে। তারপরে বলেছে কি যখন দুটি ট্রেন মিলিত হয় তখন দ্বিতীয় ট্রেন প্রথম ট্রেনের থেকে 120 কিলোমিটার বেশি যাত্রা করেছে। আচ্ছা, এরা তো পরস্পরের দিকে আসছে মানে কোথাও না কোথাও এদের মিট করবে। ধরো এই জায়গাতে ওরা মিট করলো, এটা হচ্ছে সি পয়েন্ট, এই জায়গাতে মিট করলো। এইবারে বলেছে ওই জায়গাটা প্রথম যে ট্রেনটা যতটা এসছে তার থেকে 120 কিলোমিটার বেশি। এইবারে এই এ বির মধ্যে দূরত্বটা কত হবে সেটা আমাদের বের করতে বলছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এ বির দূরত্বটা ধরে নেব। এ বি বা দুটি স্টেশনের দূরত্ব এ বি সমান হচ্ছে এক্স কিমি, এটা আমরা ধরে নিলাম। এইবারে যেটা হয়েছে কি যে প্রথম ট্রেনটি এ বি পুরো এটা না ধরে আমি যদি একটু অন্যরকম ধরি, এ বিটা ধরার দরকার নেই। এখানে কি করব, যদি এটা করি যে একটা ট্রেন এক্স কিলোমিটার অতিক্রম করে আর একটা ট্রেন এক্স প্লাস 120 কিলোমিটার অতিক্রম করে, সেটাও করতে পারি। তো সেই ক্ষেত্রে সেখান থেকে আমরা সহজেই পেয়ে যাব। তো তাহলে ওইভাবেই করছি যে প্রথম ট্রেনটি অতিক্রম করছে করে ধরে নিতে হবে এক্স কিমি, আর দ্বিতীয় ট্রেনটি অতিক্রম করে কত অতিক্রম করবে না এক্স প্লাস, যেহেতু 120 কিলোমিটার বেশি অতিক্রম করে সেহেতু এক্স প্লাস 120 কিলোমিটার। এইটা হচ্ছে। এবারে দুটো ট্রেনের গতিবেগ দেওয়া আছে, কে কতটা দূরত্ব গেল সেটা আমরা বের করে নিয়েছি। এইবারে এখান থেকে আমরা মোট কত সময় যাবে সেটা আমরা পেয়ে যাব। তো এখানে যে দুটো করেছে যে পরস্পরের দিকে যেহেতু আসছে সেক্ষেত্রে আচ্ছা এই যে দূরত্বটা এখান থেকে আসতে যতটা সময় লাগছে এখান থেকে সেম সময় লাগছে। এখান থেকে আমরা কন্ডিশনটা তৈরি করে নেব যে প্রথম ট্রেনটা যেটা 50 কিলোমিটার বেগে যাচ্ছে এই এক্স দূরত্ব গেছে আর এটা এক্স প্লাস 120 কিলোমিটার দূরত্ব গেছে। তাহলে এক্স বাই 50 করলে এখান থেকে আমরা কি পাবো না, এটা হচ্ছে এক্স হচ্ছে মোট দূরত্ব আর এটা গতিবেগ, এখান থেকে আমরা সময় পাবো। আর এটা এই একই সময় দ্বিতীয় ট্রেনটা কী করেছে 120 কিলোমিটার বেশি অতিক্রম করে ফেলেছে, কেন তার গতিবেগটা বেশি ছিল। এবারে সময় দুটো সমান হবে, একই সময় এসছে। তো তাহলে এইখান থেকে আমরা এক্সের মান বের করবো। কণাকণি যদি 0 কেটে দিয়ে যদি কণাকণি গুণ করে দিই 6x = 5x প্লাস 12 × 5 = 60, 600। তাহলে এটা থাকবে কত x = 600 কিমি। তাহলে এক্স ধরেছিলাম যে প্রথম ট্রেনটি যতটা অতিক্রম করে, তাহলে প্রথম ট্রেনটি মোট কতটা অতিক্রম করছে
না 600 কিলোমিটার, এবং দ্বিতীয় ট্রেনটি কতটা অতিক্রম করছে 600 প্লাস, তাহলে এক্স প্লাস 120 সমান কত হচ্ছে না 600 প্লাস 120 মানে হচ্ছে 720। তাহলে মোট এ বির মধ্যে দূরত্ব এ এবং বি এর মধ্যে দূরত্ব সমান এক্স প্লাস 120, দুজনে মিলে যে অতটা অতিক্রম করেছে সেটাই। তো এখানে হবে 600 প্লাস 720 ইজিক্যাল টু কত হচ্ছে তাহলে 1320 কিমি। এটাই হবে আমাদের উত্তর 1320। বির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এখানে কিন্তু প্রত্যেকটা অঙ্কই আলাদা। চলে আসছি পরের অঙ্কে। পরের অঙ্ক কী বলেছে একবার দেখে নিই। এখানে বলেছে যে ট্রেন এ 11 AM 60 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে লুধিয়ানা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হলো। তো 60 কিলোমিটার পার ঘন্টা বেগে লুধিয়ানা থেকে দিল্লির উদ্দেশ্যে, এই কোথা থেকে কোথায় যাচ্ছে এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এই ধরনের অঙ্কে যখন নাম দেওয়া থাকবে তখন কিন্তু মুশকিল, কোথাও বিপরীত কোথাও একই দিকে এইসব কিছু বলা থাকবে না। একটা দিল্লি থেকে লুধিয়ানা, লুধিয়ানা থেকে দিল্লি বা একই দিকে হতে পারে। তো এবারে বি ট্রেন কী করেছে, একই দিনে দুটো 2 PM একই রুটে 72 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে লুধিয়ানা থেকে দিল্লির দিকে যাচ্ছে। তো প্রথমটাও লুধিয়ানা থেকে যাচ্ছিল, এটাও লুধিয়ানা থেকে, মানে একই দিকে দুটো যাতায়াত করছে। এইটা হচ্ছে দিল্লি আর এটা হলো লুধিয়ানা। তাহলে এইখান থেকে যাত্রা শুরু করেছে। তো দুটো ট্রেনই যাত্রা শুরু করেছে। একটা সময়ের শুধু পার্থক্য, একটা 11টা AM 11টা AM থেকে একটা শুরু করেছে, এটা কত 60 কিলোমিটার বেগে 60 কিমি পার ঘন্টা। আর একটা কটা যাত্রা শুরু করেছে, দুটোতে, এটা 72 কিলোমিটার পার ঘন্টা। এইবারে বলেছে কি দুটোই যাত্রা শুরু করেছে। এইবারে বলেছে যে রওনা হলো, কটার সময় ট্রেন দুটি একে অপরের সাথে মিলিত হবে। এইবারে এই যে দুটো একই দিকে রওনা হচ্ছে, এদের মধ্যে দেখা যাচ্ছে যে একটা 11টার সময়, একটা 2টোর সময়। এটা কিন্তু ভাইটাল পয়েন্ট। এই যে সময়ের পার্থক্যটা, এটা হচ্ছে 3 ঘন্টা। এই 3 ঘন্টার পার্থক্যে এই কত গেছে না, প্রথম ট্রেনটি এ ট্রেন প্রথম 3 ঘন্টায় যায় 60 গুণিতক 3 180 কিমি। 180 কিমি কিন্তু এগিয়ে আছে। তারপরে দ্বিতীয় ট্রেনটি যাত্রা শুরু করেছে। দ্বিতীয় ট্রেনটি কতটা যাত্রা শুরু করেছে, যতটাই যাত্রা শুরু করুক এই যে এইটা তাকে অতিক্রম করতে হবে দুজনের আপেক্ষিক বেগ নিয়ে, এইটা এক্সট্রা অতিক্রম করতে হবে, যার ফলে যে সময়টা লাগবে সেখান থেকে আমরা এর সময়টা আমরা পেয়ে যাব। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আপেক্ষিক গতিবেগ কত না, আপেক্ষিক গতিবেগ, আশা করি তোমরা এটা বলার দরকার হবে না, যেহেতু একই দিকে যাচ্ছে তাহলে দুটোর মধ্যে বিয়োগ হবে, বড়টা থেকে ছোটোটা, তাহলে হচ্ছে কত 12 কিলোমিটার পার ঘন্টা। এটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ। এবারে কি করব না, এই যে দূরত্বটা এই আপেক্ষিক গতিবেগ দিয়ে আমাদের কভার করতে হবে। দূরত্ব যাচ্ছে, ট্রেন যাচ্ছে, কিন্তু এটা যেহেতু এগিয়ে ছিল, প্রতি মুহূর্তে যে কতটা বেশি যাচ্ছে তার উপরে এইটা কত সময় পরে কভার হবে সেটা আমাদের বের হয়ে যাবে, এবং সেখানেই যত সময় পরে কভার হবে তত সময় পরেই তাদের মধ্যে দেখা হবে। তো তাহলে সেইটা কি হয়েছে যে আপেক্ষিক গতিবেগ হলে তাহলে সময়টা হচ্ছে কত এক্ষেত্রে, তাহলে সময় হচ্ছে 180/12, আপেক্ষিক গতিবেগ দিয়ে ভাগ করে দিলাম, তাহলে সময় লাগছে কত, এটা সমান হচ্ছে 15 ঘন্টা। এটা ঘন্টায় আসবে। তো 15 ঘন্টা পরে তাদের মধ্যে দেখা হচ্ছে। তো তাহলে কখন তারা, যেহেতু দ্বিতীয় ট্রেনটা 2টোর সময় ছেড়েছিল, তাহলে 2টোর সময় থেকে আমাদের কাউন্ট হবে। তো 2টোর সময় থেকে 15 ঘন্টা, মানে তাহলে দেখা যাচ্ছে 2টো থেকে দুপুর 2টো 2 PM দুপুর 2টো থেকে যদি 12টা নেই তাহলে 10 ঘন্টা, আবার ওদিকে আর 5 ঘন্টা আছে, মানে
ভোর 5টার সময়। তাহলে অতএব মিলিত হওয়ার সময় পরের দিন 5 AM বি দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্ক, একটি ট্রেন এম সকাল 5টায় এক্স স্টেশন থেকে যাত্রা শুরু করে এবং সকাল 9টাতে ওয়াই স্টেশনে পৌঁছায়। দুটো স্টেশন, এইখানে একটা এক্স স্টেশন আর ওয়াই স্টেশন। এইবারে এই এক্স স্টেশন থেকে ট্রেন যাত্রা শুরু করেছে কটার সময়? 5টার সময়, ভোর 5টা বা সকাল 5টা। আর সকাল 9টার সময় ওয়াই স্টেশনে পৌঁছায় 9টা। অপর একটি ট্রেন এন ওয়াই স্টেশন থেকে সকাল 7টায় যাত্রা শুরু করে। এটা কিন্তু বিপরীত দিকে যাচ্ছে, মুখোমুখি যাচ্ছে। তো সেক্ষেত্রে এটা কটার সময় যাত্রা শুরু করে? না, অপর একটি ট্রেন সকাল 7টায় যাত্রা শুরু করেছে। এটা কি ট্রেন? এটা এন ট্রেন যাত্রা শুরু করেছে সকাল 7টায় এবং এক্স স্টেশনে 10:30টায় পৌঁছায়। এখানে পৌঁছায় কত? 10:30টায়। কোন সময়ে ট্রেন দুটি একে অপরকে অতিক্রম করবে? এখানে দেখো, প্রথম যে এক্স থেকে শুরু করেছে একটা ওয়াইর দিকে যাচ্ছে, এক্সতে 5টার সময় থেকে শুরু করে 9টার সময় পৌঁছায়। তাহলে এম স্টেশনে এর সময় লাগে কত সময় লাগছে? না, 4 ঘন্টা। 9টা থেকে 5টা বিয়োগ করলে আমরা পাচ্ছি কত? 4 ঘন্টা। আর এন এর সময় লাগছে এনের কত সময় লাগে? এটা তো 4 ঘন্টা হলো। এনের সময় লাগে কত? 10:30 থেকে 7 বাদ যাব এখানে, তাহলে 3.5 ঘন্টা বা 3 × 6 = 7 ঘন্টা। এইটা হচ্ছে এনের সময় লাগছে। এইবারে যেটা বলেছে যে তাদের কখন তারা একে অপরের সঙ্গে একে অপরকে অতিক্রম করবে, এটা আমাদের বের করতে হবে। এইখানে তাহলে আমাদের ধরে নেব যে দুটো স্টেশনের দূরত্ব, এই যে দূরত্বটা, এই দূরত্বটা আমরা ধরে নেব এক্স কিলোমিটার, এবং তারা ধরি এক্স ওয়াই সমান এক্স কিমি। এবং এটা হচ্ছে যে ট্রেনটা দেরিতে যাত্রা শুরু করেছে তার ঠিক ওয়াই ঘন্টা পরে তারা পরস্পর মিলিত হয়েছে। তাহলে দুটি ট্রেন এবং দুটি ট্রেন এরপর ওয়াই ঘন্টা পরে মিলিত বা অতিক্রম করে। পরস্পরকে অতিক্রম করে, এটা লেখা যায় কত? তাহলে ওয়াই ঘন্টা পর, আর একটা হচ্ছে এক্স কিলোমিটার। এই দুটো জিনিস আমরা ভাইটাল জিনিস পেয়ে গেলাম এখান থেকে। তাহলে এম যে ট্রেনটা, প্রথম যে ট্রেনটা, এম এর গতিবেগ কত ছিল? এম এর গতি বের করবো কী করে? না, এম এর যে অতিক্রান্ত দূরত্ব, এই যে দূরত্বটা গেল কত সময়ে গেছে এম? না, 4 ঘন্টায় গেছে। তাহলে এটা বাই 4, এটা হচ্ছে ঘন্টা, কিমি পার ঘন্টা। আচ্ছা, এন এর গতিবেগ কি হচ্ছে? এক্স বাই 7/2, তার মানে এটা কত দাঁড়াচ্ছে? 2x/7 কিমি পার ঘন্টা। দুজন যে গতিবেগে যাতায়াত করছে সেটা আমরা পেয়ে গেলাম। এবারে আমরা কি দেখব যে আমরা যেহেতু এখানে দেখলাম যে এই 7:30টার পরে, ওয়াই ঘন্টা পরে তারা
পরস্পরকে অতিক্রম করছে। তার মানে এই যে এন ট্রেনটা ওয়াই ঘন্টায় যতটা যাচ্ছে, এম ট্রেনটা ওয়াই প্লাস 2 ঘন্টায় ততটা যাচ্ছে। কারণ কি, এ 5টায় শুরু করেছিল, 7টায় শুরু করেছিল, আমার গণনা শুরু হয়েছে 7টা থেকে, তাহলে 2 ঘন্টা এক্সট্রা নিয়েছে, এটা যেহেতু আগে ছেড়েছিল। তাহলে এম ট্রেনের ওয়াই প্লাস 2 ঘন্টায় অতিক্রান্ত দূরত্ব সমান এন ট্রেনের ওয়াই ঘন্টায় অতিক্রান্ত দূরত্ব। এই দুটো দূরত্ব যোগ করলে সমান নয়, এই দুটো দূরত্ব যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে টোটাল দূরত্বটা, সেটা হবে এক্স। তাহলে আমরা এখান থেকে পাবো কি, এম টেনের ওয়াই প্লাস 2, এই যে দূরত্বটা এখানে যে মাঝখানে যেখানেই এরা মিট করুক, সেটা এ যাবে ওয়াই প্লাস 2, এটা যাচ্ছে ওয়াই ঘন্টায়, আর এটা যাচ্ছে ওয়াই প্লাস 2 ঘন্টায়। এই ওয়াই প্লাস 2 ঘন্টায় কতটা যাচ্ছে, এর গতিবেগ হচ্ছে x/4। তাহলে x/4 ইন্টু ওয়াই প্লাস 2 প্লাস দ্বিতীয়টার গতিবেগ ছিল কি 2x/7 ইন্টু ওয়াই, ওয়াই ঘন্টায় যাচ্ছে, তাহলে সমান হচ্ছে, এটা সমান হচ্ছে এক্স। এটাই হচ্ছে মূল ইকুয়েশান। এই ইকুয়েশানটা বুঝতে হবে, এটা বুঝলে কিন্তু অঙ্কের মধ্যে আর কিছু নেই। তো এখানে ক্যালকুলেশান করব, এটা সিম্পল ক্যালকুলেশান যদি করে নিই, তাহলে এটা ক্যালকুলেশান করলে দাঁড়াবে কত না, এখান থেকে আমরা পেয়ে যাব ওয়াইয়ের মান পাবো, ওয়াইয়ের মান দুটো এক্স আছে, এক্স ওয়াই দুটোই আছে। তো এখান থেকে এক্স ওয়াই ক্যালকুলেশন করলে এটা xy/4 প্লাস 2xy/7 প্লাস 2x, আচ্ছা 2x/4 না করে x/2 করে দিই, ইজিক্যাল টু এক্স। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত, 7×4 = 28, 7xy প্লাস 8xy ইজিক্যাল টু x/2। আচ্ছা x বোথ সাইড বাদ দিতে পারি, এখানে ক্যালকুলেশন 8×7 = 15/28 ইজিক্যাল টু x/2। এখান থেকে x/2 যদি বাদ দিই, তাহলে থাকছে কত, 15y/14 ইজিক্যাল টু 1। তো এই ক্ষেত্রে আমরা এখান থেকে ওয়াইয়ের মানটা পাবো। ওয়াইয়ের মান তাহলে কি পাচ্ছি, ওয়াই ইজিক্যাল টু পাচ্ছি কত না 14/15, এইটা আমরা ওয়াইয়ের মান পেলাম। এবারে ওয়াইটা কি ধরেছিলাম না, ওয়াই ধরেছিলাম কত ঘন্টা পরে, এন কত ঘন্টা পরে এমের সঙ্গে মিলিত হবে বা অতিক্রম করবে কত ঘন্টা পরে, সেটা আমরা পেলাম। তো এটা তো ভগ্নাংশে আছে, এটাকে যদি আমি 14/15 এটা 60 দিয়ে গুণ করি, মিনিটে হয়ে যাবে 15×4 = 60। আচ্ছা 28 56 মিনিট। তাহলে 56 মিনিট লাগছে, 7টা থেকে 56 মিনিট এক্সট্রা লাগছে। তাহলে কটার সময় তারা মিলিত হবে, 7:56-তে। 7টা থেকে শুরু হয়েছে, এখান থেকে আবার 56 মিনিট পরে মিলিত হয়েছে, 7:56-তে মিলিত হবে। বির দাগের অপশানটা কারেক্ট অপশান, এটাই হবে উত্তর। আশা করি বুঝতে অসুবিধা হয়নি, যদি হয় এটা রিপিট করে দেখে নাও, অসুবিধা হবে না। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক এখানে কি বলেছে দেখে নিই। অঙ্কগুলো কিন্তু এখানে খুব বড় বড় অঙ্ক, বেশ বড় বড় একটা অঙ্ক তো অর্ধেক পৃষ্ঠা চলে আসছে, এবং সেখানে কিছু ভুল আছে, সেই জন্য দু একটা অঙ্ক মাঝে বাদ দিতে হয়েছে, বেকার সময় নষ্ট। এই ধরনের খুব বড় অঙ্ক থাকলে কি হয়, যে পরীক্ষা হলে এই অঙ্কগুলো পড়তে কিংবা সেখান থেকে ডাটাগুলো বেছে উঠতে অনেকটা সময় চলে যায়। তো সে থেকে আমরা খুব ভালো করে আমাদের ভেবেচিন্তে দেখতে হবে যে ওই অঙ্কে যাব কি না। খুব বড় অঙ্ক হলে সেক্ষেত্রে কিন্তু অঙ্কটা ছেড়ে দেওয়াই বেটার। তো এক্ষেত্রে যদি মনে হয় যে অঙ্কটা পারা যেত, তো সেক্ষেত্রে শেষের দিকে ট্রাই করা উচিত। কিন্তু ওটা পরপর করতে গেলে মাঝখানে যদি একটা বেশি সময় চলে যায়, সেক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে কনফিডেন্স কমতে থাকে, আর টেনশন বাড়তে থাকে, এবং তার ফলে অনেক রকমের পরিবর্তন হয়। তো সেক্ষেত্রে
আমি বলবো সব সময় যে যে বড় অঙ্ক কিংবা যে অঙ্কগুলো খুব কঠিন মনে হবে সেই অঙ্কগুলো কিন্তু প্রথমের দিকে না করাই ভালো। তো এই ক্ষেত্রে আমরা যেটা বলেছে এটাও একটা বড় অঙ্ক। তো বলেছে ট্রেন এ 60 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 6 PM মুম্বাই থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হলো। ট্রেন বি 90 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 9 PM মুম্বাই থেকে দিল্লির দিকে রওনা হলো। তো এটা মুম্বাই থেকে দিল্লি, এটাও মুম্বাই থেকে দিল্লি উদ্দেশ্যে রওনা দিল। ট্রেন সি 9 PM দিল্লি থেকে মুম্বাইয়ের দিকে রওনা দিল। আচ্ছা, প্রথম দুটো এটা বলে দিচ্ছি যে প্রথম দুটো মুম্বাই থেকে দিল্লি আর শেষেরটা দিল্লি থেকে মুম্বাই উদ্দেশ্যে রওনা দিল। যদি তিনটি ট্রেনের মুম্বাই থেকে দিল্লির মাঝে একই স্থানে দেখা হয় তাহলে দিল্লি এবং মুম্বাইয়ের মাঝে দূরত্ব 1260 কিলোমিটার হলে ট্রেন সি এর গতিবেগ কত হবে? তো অঙ্কে নানা রকমের জিনিস দেওয়া আছে। এখান থেকে মূল যে ডাটাগুলো যেগুলো আমাদের দরকার এবং যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো আমাদের বেছে নিতে হবে, সেখান থেকে আমরা ক্যালকুলেশনে যাব। তো এক্ষেত্রে তিনটি ট্রেন একটা জায়গায় মিলিত হয়েছে একটা নির্দিষ্ট সময়ের পরে। তো সেটা আমরা ধরি তিনটি ট্রেন এখানে একটা জিনিস দেখব কি যে প্রথমটা 6টা PM যাত্রা শুরু করেছে, দ্বিতীয়টা 9টা PM, তৃতীয়টা 9টা PM। তাহলে লাস্টের যেটা যাত্রা শুরু করেছে 9টা PM, তারপরে আমরা x ঘন্টা পরে মিলিত হচ্ছে সেটা ধরে নেব। তাহলে 9 PM এর পর x ঘন্টা পর মিলিত হয়। এটা আমরা ধরে নিলাম। এবারে সি এর গতি চেয়েছে, সি এর গতিবেগ একটা ধরে নিই এবং সি এর গতিবেগ সমান y কিমি পার ঘন্টা। সি এর গতিবেগ পেয়ে গেলাম। এইবারে যেটা হচ্ছে কি যে প্রথম যে ট্রেনটি যেটা এ সেটা 6টার সময় যাত্রা শুরু করেছিল, মানে 3 ঘন্টা পূর্বে যাত্রা শুরু করেছিল। তাহলে ওই ট্রেনটা সবার চেয়ে 3 ঘন্টা বেশি গেছে। তাহলে আমি যদি প্রথম দুটো ট্রেন তুলনা করি যে প্রথম ট্রেনটা x+3 ঘন্টায় যতটা যাবে, দ্বিতীয় ট্রেনটা x ঘন্টায় ততটা যাবে, কারণ সে 3 ঘন্টা আগে যাতায়াত করেছে এবং এক জায়গায় সবগুলো মিলিত হয়েছে। তো তৃতীয়টা কিন্তু এখানে লাগবে না, এই দুটো দিয়ে একটা কন্ডিশন হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা এই দুটো দিয়েই বের করব যে x+3 ঘন্টায় প্রথম ট্রেনটা যাচ্ছে কতটা, 60 কিলোমিটার বেগে, x+3 এটা যাচ্ছে, সেটা সমান কত হবে না দ্বিতীয় ট্রেনটা x ঘন্টায় যতটা আছে, দ্বিতীয় ট্রেনটা 90 কিলোমিটার পার বেগে 90x এইটা। তো এটা এই দুটোকে ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা পাবো কত, 60x প্লাস 6 3 18 ইকুয়াল টু 90x। এখান থেকে পাচ্ছি কত, 90 60 যদি এ পাশে আসে 30x ইকুয়াল টু 180। তাহলে x সমান হবে কত, 180/30 সমান 6। তাহলে 6 ঘন্টা এখানে 6 ঘন্টা পর তারা মিলিত হবে, 6 ঘন্টা পর তারা মিলিত হচ্ছে, এটা আমরা পেয়ে গেলাম। আবার বিসি তুলনা করে একটা যদি ওখান থেকে একটা সম্পর্ক পাই, বিসি কিন্তু একই সময়ে 9টার সময় রাত্রি 9টায় যাত্রা শুরু করেছে। তো সেই ক্ষেত্রে দুটোই কিন্তু এক্স ঘন্টা ধরে যাত্রা করেছে এবং তারা পরস্পর এক্স ঘন্টা পরে মিলিত হয়েছে। তো দুটো এক্স ঘন্টায় কতটা যায় সেইটা যতটা যাবে সেটা মোট দূরত্বের সঙ্গে সমান করে দিতে পারি, কিন্তু আরেকটা কন্ডিশন কাজে লাগবে। তো তাহলে দ্বিতীয় ট্রেনটার গতিবেগ কত ছিল, দ্বিতীয় 90 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 90 × x এইটার সময় যেটা যাচ্ছে, যে দূরত্বটা যাচ্ছে, প্লাস তৃতীয় ট্রেনটা এক্স ঘন্টায় যাবে কত, তৃতীয় ট্রেনটার গতিবেগ কত ছিল না, তৃতীয় ট্রেনটার ক্ষেত্রে এক্ষেত্রে কোনো গতিবেগ দেওয়া নেই। তো সেক্ষেত্রে আমরা তৃতীয় ট্রেনের গতিবেগ ধরে নিচ্ছি y। তো সেক্ষেত্রে xy হবে এটা।
কারণ ওয়াই কিলোমিটার বেগে যাচ্ছে ঘন্টায় আর এক্স ঘন্টা ধরে যাচ্ছে, সেহেতু এক্স ওয়াই হবে। এইটা সমান কত হচ্ছে 1260। আশা করি এটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো এখানে আমরা গতিবেগটা ধরে নিয়েছিলাম এবং এক্স ঘন্টা ধরে সে যাচ্ছে, এই দুজনে মিলে যাচ্ছে, মুখোমুখি যাচ্ছে, তাহলে দুজনে মিলে টোটাল দূরত্বটা অতিক্রম করছে। এইখান থেকে আমরা কি করব, ক্যালকুলেশন করে নেব। ক্যালকুলেশন করে আগে আমরা এক্সের মানটা পেয়েছি, এখানে এক্সের মানটা বসাতে পারি, কোনো অসুবিধা নেই। এক্সের মানটা যদি বসিয়ে দিই, এখানে এক্সের মানটা 6, 6 9 54, 540 প্লাস 6y ইজিক্যাল টু 1260। এখান থেকে আমরা কি পাচ্ছি, 6y সমান 1260 থেকে 540 বাদ যাবে, 1260 থেকে যদি 540 বাদ দিই 720। এবারে ওয়াই সমান হচ্ছে 720, 12 6 72, 120 হবে। তাহলে ওয়াইয়ের মানটা পেলাম 120 কিলোমিটার পার ঘন্টা। এটা একটা গতিবেগ ছিল, তার এককটা লিখলাম। তাহলে এটা কার গতিবেগ, সি এর গতিবেগ। আমাদের কি চেয়েছে, সি এর গতিবেগ কত, তো 120 কিলোমিটার পার ঘন্টা। সির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে অসুবিধা হয়নি, খুবই সহজ অঙ্ক, কিন্তু এখানে ভাষাটা অনেক বেশি দেওয়া আছে, তো সেক্ষেত্রে ভাষা বেশি দেওয়া থাকলেও এই অঙ্কটার ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি, খুব ক্যালকুলেশন খুব একটা বড় না। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক, অমিত এ থেকে বিতে হেঁটে যেতে এবং বি থেকে এতে গাড়িতে ফিরে আসতে মোট 6 ঘন্টা 45 মিনিট সময় লাগে। এখানে কিন্তু যাতায়াত আলাদা আলাদা করে কিছু বলা নেই। এ থেকে বিতে যাচ্ছে, এটা হেঁটে যাচ্ছে, আবার বি থেকে এতে যখন আসবে সেটা গাড়িতে। মোট সময় লাগছে কত, 6 ঘন্টা 45 মিনিট। এবারে যদি উভয় পথ গাড়িতে যেত তাহলে 2 ঘন্টা কম সময় লাগতো। উভয় পথ হেঁটে গেলে কত সময় লাগবে, দারুণ অঙ্ক। এক্ষেত্রে কিন্তু অনেক কিছুই দেওয়া আছে, যে যাতায়াতের তার মোট সময় লেগেছে 6 ঘন্টা 45 মিনিট, এবং সেখানে দুরকমভাবে গেছে। এ থেকে যখন সে যাচ্ছে এ থেকে বির দিকে তখন হেঁটে যাচ্ছে, আবার বি থেকে এর দিকে যখন আসছে তখন গাড়িতে আসছে। এবারে কি করেছে, এবারে বলল যে পুরোটা যদি হেঁটে না গিয়ে, এই পুরোটা হেঁটে গাড়িতে না গিয়ে যদি পুরোটাই গাড়িতে যেত তাহলে 2 ঘন্টা তার কম সময় লাগতো। এবারে প্রশ্ন হচ্ছে যে উভয় পুরোটাই যদি হেঁটে যেত তাহলে কত সময় লাগতো, সেটা আমাদের বের করতে হবে। তো ইন্টারেস্টিং অঙ্ক এবং খুব ভালো অঙ্ক। তো সেক্ষেত্রে এটাকে আমরা কেমনভাবে করব দেখে নিই। দূরত্ব, এখানে টোটাল যে দূরত্ব একটা ধরি এবি এর দূরত্ব সমান এক্স কিমি। তো এই এক্স কিমি তাহলে হেঁটে এক্স কিলোমিটার যাচ্ছে এবং গাড়িতে যাচ্ছে, মোট সময় লাগছে কত, এক্স কিমি হেঁটে এবং এক্স কিমি গাড়িতে গেলে মোট সময় লাগে লাগছে কত না 6 ঘন্টা 45 মিনিট। তো এই ক্ষেত্রে 6 ঘন্টা 45 মিনিট, এটাকে যদি ভগ্নাংশ করে নেই, 6 ঘন্টা প্লাস 45/60, আচ্ছা 15 3 45, 15 4 60, 6 4 24, 25 26 27, 27/4, তাহলে 27/4 ঘন্টা, পুরোটাই ঘন্টায় করে নিলাম মিনিটটাকে। এইবারে এটা কি হচ্ছে না, এক্স কিলোমিটার হেঁটে যাচ্ছে এবং এক্স কিলোমিটার সে গাড়িতে যাচ্ছে। এবারে একে পুরো ইকুয়েশনটাকে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই, 2x কিলোমিটার হেঁটে যাচ্ছে এবং 2x কিলোমিটার সে গাড়িতে যাচ্ছে, সেটা সমান কত হচ্ছে, এখানে 2 দিয়ে গুণ করবো, 27/2 ঘন্টায় সময় লাগছে, দ্বিগুণ সময় লাগছে। তো এবারে আমরা কি পাবো এখান থেকে, যেটা কন্ডিশন দেওয়া আছে সেটাকে কাজে লাগাবো। যেটা কন্ডিশনটা কী দেওয়া আছে না, এখানে যদি বলেছে পুরোটা যদি সে হেঁটে গাড়িতে যেত, তার আগে বলি এটাকে আমি 2x করলাম কেন, সেটা এই পরের কন্ডিশনের মধ্যেই আছে, যে পুরোটা যদি গাড়িতে যেত তাহলে 2 ঘন্টা কম সময় লাগতো।
তাহলে 2x গাড়িতে গেলে সময় লাগে কত, 27/2 - 2, 2 ঘন্টা কম লাগছে। তাহলে এটা কত হবে না 23/2 ঘন্টা। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। তাহলে এখানে আমাদের না 4 তো 2, একটু ভুল করলাম, এইটা থেকে 2 ঘন্টা কম সময় লাগতো। এই যে এইটা থেকে, প্রথমটা থেকে, এইটা থেকে 2 ঘন্টা কম সময় লাগতো। এই দ্বিতীয়টা থেকে না, এটা 2 গুণ করে এটা তৈরি করেছি, এটা থেকে নয়। আমাদের এই যে এখানে 2 ঘন্টা কম সময় লাগতো কখন না, এই 6 ঘন্টা 45 মিনিট থেকে। তাহলে 6 ঘন্টা 45 মিনিট ছিল এটা থেকে দুটো কম সময়, 2 ঘন্টা কম সময় লাগবে। তার মানে এটা হবে কত, 19/2 ঘন্টা। 4 2 8, 27 থেকে 8 বাদ গেলে 19, এটা হলো। এবারে 2x ঘন্টা গাড়িতে যদি গেলে এত সময় লাগে, 2x ঘন্টা যদি 2x কিমি হেঁটে গেলে সময় লাগে কত না, এখানে এই যে পুরো এই সময়টা থেকে এটা যদি বাদ দেই, যেটা হবে 27/2 - 19/2, তার মানে কত হচ্ছে 6/2, মানে 3 ঘন্টা। 3 ঘন্টা হলো কি দেখে নিই একবার, কোথা ঠিক আছে, এই 2, এটা 2 হচ্ছে, এটা না 2, সরি, একটু ক্যালকুলেশন ভুল হলো। এটা লসাগু 4 হতো, এখানে এটা ভুল হয়েছে, এটা 4 হতো। তো সেক্ষেত্রে এটা ক্যালকুলেশান হবে, এটাতে ক্যালকুলেশানটা হবে কত, এটা লসাগু 4 হবে, এটাকে 2 দিয়ে গুণ হবে, 27 2 54 - 19, তাহলে আলটিমেট দাঁড়াচ্ছে কত 35/4। তার মানে 8 ঘন্টা 8 4 32, 8 ঘন্টা 45 মিনিট। তো তাহলে আমরা 2x কিলোমিটার যদি সে যায় হেঁটে, তাহলে 8 ঘন্টা 45 মিনিট সময় লাগছে, এটা আমরা পেলাম। তাহলে 2x কিলোমিটার মানে কি না, x কিলোমিটার যাওয়ার সময়, x কিলোমিটার আসার সময়, পুরোটাই হেঁটে যাচ্ছে, পুরোটাই হেঁটে গেলে সময় লাগবে 8 ঘন্টা 45 মিনিট। এবারে কী বলেছে, উভয় পথ যদি হেঁটে যায় কত সময় লাগবে, তাহলে 8 ঘন্টা 45 মিনিট সময় লাগবে। এখানে ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। তো এই অঙ্কটা কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল, এই অঙ্কটা ভালো করে দেখে নেবে। চলে যাচ্ছি পরের অঙ্কে। রিনা অফিস থেকে 6 PM বের হয়। তো এই অঙ্কটা একটা গল্পের মতো, তাই এই অঙ্কটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনবে। এটা আমি ছোটো ছোটো করে লিখেছি, কারণ এটা বড় অঙ্ক ছিল, এখানে পরপর কতগুলো বড় অঙ্ক আছে। তো সেই বড় অঙ্কগুলো এবং কয়েকটা ভুল অঙ্ক থাকার জন্য এখানে দু একটা অঙ্ক বাদ দেওয়া হয়েছে। তো রিনা অফিস থেকে 6 PM বের হয় এবং 6:30 PM একটি লোকাল ট্রেন ধরে 7টা তার শহরে পৌঁছায়। তার বাবা তাকে 7টায় স্টেশন থেকে আনতে বাড়ি থেকে বের হয়। গতকাল রিনা অফিস থেকে আগে বেরিয়ে পড়ে এবং 6 PM ট্রেন ধরে 6 PM ট্রেন ধরে 6:30টায় পৌঁছায়। যেহেতু তার বাবা সেখানে ছিল না, তাই সে বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। তার বাবা নির্ধারিত সময়ে বাড়ি থেকে বের হয়। তার মেয়েকে হাঁটতে দেখে ঘুরে তার মেয়েকে নিয়ে বাড়ি ফিরল এবং নির্ধারিত সময় থেকে 10 মিনিট আগে পৌঁছলো। তার বাবার সাথে দেখা হওয়ার আগে পর্যন্ত রিনা কত দূর হেঁটেছিল। তো এটা বেসিক্যালি বলতে চেয়েছে, আমি একটু এর সাম আপ করে দিই। এটা অনেকটা জিনিস এই অঙ্কটার ক্ষেত্রে পড়তে পড়তে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি পড়া যায়, প্রথম অংশটা ভুলে যাবে যখন শেষে আসবে। তো সেই ক্ষেত্রে এই অঙ্কের ক্ষেত্রে আবার যখন নতুন করে শুরু করবে, শেষটা ভুলে যাবে। তো ইন্টারেস্টিং অঙ্ক। এখানে অঙ্কটা এই ধরনের অঙ্ক থাকলে আমি সাজেশান দেবো যে এই ধরনের অঙ্ক থাকলে প্রথমে একবারে করার দরকার নেই, শেষে যদি সময় বাঁচে তবে অ্যাটেম্প করবে, না হলে অ্যাটেম্প করার দরকার নেই। এতে মাথারও গণ্ডগোল থাকবে এবং পুরো পরীক্ষাটা পাজেল হয়ে দিতে হবে, সেক্ষেত্রে অনেক সমস্যা আসতে পারে। তো রিনা অফিস থেকে
ছটার সময় বেরোয়, তার দৈনিক রুটিন যেটা, ছটার সময় 8 ঘন্টা করে সময় লাগছে। 6টায় বেরোয়, 6:30টায় লোকাল ট্রেন ধরে, 7টায় তার বাড়ি যেখানে, যেই শহরে, সেই শহরে পৌঁছে যায় এবং সেখান থেকে তার বাবা তাকে আনতে যায়। মানে অফিস থেকে রিনা অফিস থেকে বের হয়ে স্টেশনে আসে, ট্রেন ধরে, স্টেশনে পৌঁছায় এবং বাবা তাকে সেখান থেকে নিয়ে বাড়িতে পৌঁছায়। এইটা হচ্ছে প্রসেস, যেরকম স্বাভাবিক একটা মেয়ে যেভাবে যাতায়াত করে সেইভাবেই এখানে হয়েছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 8 ঘন্টা করে সময় লাগছে। যে সে 6টায় অফিস থেকে বের হচ্ছে, 6:30টায় ট্রেন ধরছে, 7টার সময় আবার যে শহরে থাকে সেখানে আসতে চাইছে, সেখানে পৌঁছে গেছে, মানে 8 ঘন্টা হলো। এবারে তার বাবা কি করেছে, যে 7টায় স্টেশনে থেকে আনতে যাবে বলে বের হয়েছে। এবারে একটু এখানে সমস্যা তৈরি হয়েছে। কি সমস্যা না, গতকাল রিনা অফিস থেকে আগে বেরিয়ে পড়ে, যেটা 6টার সময় সে বেরোয়, 6:30টায় ট্রেন ধরে, সে কিন্তু 6টার সময় ট্রেন ধরেছে, মানে 8 ঘন্টা আগে ট্রেন ধরে ফেলেছে। 6:30টার ট্রেনটা 6টার সময় ধরে নিয়েছে। এবারে সে পৌঁছে গেছে, ওই ট্রেন তো একই সময় যাচ্ছে, পৌঁছে গেছে 8 ঘন্টার মধ্যে। এক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে, যে এই যে রিনার বাবা, সে তো জানতো না যে রিনা 8 ঘন্টা আগে ট্রেন ধরে ফেলবে, যার ফলে তার বাবা কিন্তু যেই সময় যেত সেই সময় বাড়ি থেকে বেরোলো। এবারে রিনা যেহেতু দেখলো যে বাবা নেই স্টেশনে, সে একটা অনুমান করলো যে বাবা আসতে দেরি হবে, তাই সেই জন্য সে হাঁটতে শুরু করলো বাড়ির দিকে। ওদিক থেকে বাবাও রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছে। এবারে দুজনের যদি আমি ধরে নিচ্ছি হাঁটার গতিবেগ একই, তো তারা একটা জায়গায় মিলিত হলো, মাঝামাঝি একটা জায়গায় যদি একই হয় তাহলে মাঝামাঝি জায়গায় মিলিত হবে এবং সেখানে 10 মিনিট বেঁচে যাচ্ছে। 10 মিনিট বেঁচে যাচ্ছে মানে ওই যে 10 মিনিট এই ক্ষেত্রে ভাইটাল জিনিস। তার মানে এই যে রাস্তাটা, এইখান থেকে এটা যদি রিনার বাড়ি হয়, এটা যদি স্টেশন হয়, তাহলে এও হেঁটে আসছে, এও হেঁটে আসছে, এরা মাঝামাঝি জায়গায় একটা মিলিত হবে। এইবারে বলা হচ্ছে যে 10 মিনিট বেঁচে আছে। 10 মিনিট বেঁচে আছে মানে ওই যে 10 মিনিটটা তাহলে কি হতো না, এইখান থেকে এই দূরত্বটা আসতে 10/2 সময় লাগতো এবং এখান থেকে এই দূরত্বটা আসতে 10/2 সময় লাগতো, মানে 5 মিনিট করে লাগতো ওই যে মিলিত স্থান থেকে বাড়িতে পৌঁছোতে এবং মিলিত স্থান থেকে স্টেশনে পৌঁছোতে 5 মিনিট করে সময় লাগতো। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে রিনার বাবা তিনি রোজ 7টার সময় স্টেশনে পৌঁছান, কারণ এই যে স্টেশনটাতে তার মেয়ে রিনা 7টার সময় এসে পৌঁছায়, বাবাও এখানে 7টার সময় পৌঁছায়। এইবারে এইখান থেকে আবার এরা ব্যাক করে। তো যেহেতু আজকে ওখানে 6:30টায় চলে এসছে, 6:30 থেকে হাঁটতে শুরু করেছে, 6:30 থেকে এখানে 6:30টায় চলে এসছে, 6:30 থেকে হাঁটতে শুরু করেছে। এবারে 6:30 থেকে হাঁটছে, আবার এইখান থেকে 7টা থেকে 7টায় পৌঁছানোর জন্য হাঁটা শুরু করেছে। সে অবভিয়াসলি 7টার আগে থেকে হাঁটা শুরু করেছে। তো সেই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে 5 মিনিট আগে, যেখানে 7টায় পৌঁছতো স্টেশনে, সেখানে 5 মিনিট আগে তারা রাস্তায় মিলিত হচ্ছে। আবার ওখান থেকে 5 মিনিট আগে বাড়িতে পৌঁছবে, মোট 10 মিনিট আগে, টোটাল 10 মিনিট তার বেঁচে যায়। তো সেক্ষেত্রে 6:55 তারা পরস্পর মিলিত হবে। 6:55 রাস্তায় মিলিত হয়। তাহলে 6:55 যদি মিলিত হয়, তাহলে রিনা কতটা হেঁটেছিল, কত দূর হেঁটেছিল সেটা আমাদের বের করতে হবে। মানে কত দূর হেঁটেছিল মানে কত মিনিট হেঁটেছিল, উত্তর দেখে বোঝাচ্ছে যে এটা মিনিটে করতে হবে। এখানে 6:55 পর্যন্ত সে হেঁটেছিল। কটা থেকে হেঁটেছিল? 6:30টায় স্টেশনে এসে 6:55 পর্যন্ত হেঁটেছিল। তার মানে কত না, 6:55 মাইনাস 6:30 সমান হচ্ছে কত, 25 মিনিট। এই 25 মিনিট রিনা হেঁটেছিল।
এটাই হবে উত্তর। এতে ক্যালকুলেশনের বিশেষ কিছু নেই, শুধু অঙ্কটা বোঝার আছে। অঙ্কতে অনেক কিছুই ভাষা দেওয়া আছে, ভাষা মেনলি কিছু নেই, শুধু গল্প বলা আছে যে একদিনে তার প্রতিদিনের অভ্যেসটা কী ছিল এবং যেদিন সেই অভ্যেসটা চেঞ্জ হয় সেখানেই অঙ্ক শুরু হয়। তো এই জিনিসটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে বুঝতে হবে, এটাতে আর বিশেষ কিছু নেই। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। এই অঙ্কটা একটু অন্য রকমের অঙ্ক। এটা তোমরা অনেকেই ভেদ করেছো, অনেকেই করনি। ভেদটা একটু বলে দিই যে দুটো জিনিস একে অপরের সাপেক্ষে পরিবর্তন হচ্ছে। একটা যদি একইভাবে পরিবর্তন হয় সেটা সরল ভেদ, আর একটা যদি একটা বাড়লে একটা কমছে, একটা কমলে একটা বাড়ছে, এরকম বিপরীতভাবে পরিবর্তন হয় সেটা হচ্ছে ব্যস্ত ভেদ। যদি দুটোই বাড়ছে একই সঙ্গে একই হারে তো সেক্ষেত্রে সরল ভেদ হচ্ছে, বা একটা নির্দিষ্ট হারে বাড়ছে সেটা সরল ভেদ হচ্ছে। আর যদি দুটো একটা বাড়ছে একটা কমছে এরকম হয়, বিপরীতভাবে বাড়ছে বা কমছে, সেই ক্ষেত্রে ব্যস্তভেদ। তো এই ক্ষেত্রে যেটা বলেছে, একটি ট্রেনের ইঞ্জিনের গতিবেগ 12 কিলোমিটার/ঘন্টা যখন কোনো কম্পার্টমেন্টে লাগানো থাকে না, যদি গতি হ্রাসের পরিমাণ যুক্ত হওয়া কম্পার্টমেন্টের সংখ্যার বর্গের সমানুপাত হয়, যদি 9টি কম্পার্টমেন্ট সহ সেই ইঞ্জিনের গতিবেগ 24 কিলোমিটার/ঘন্টা হয়, তাহলে ইঞ্জিনটি সর্বোচ্চ কয়টি কম্পার্টমেন্ট টানতে পারবে। তো এখানে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে কি, এখানে সম্পর্ক একটা দেওয়া আছে যে গতি হ্রাসের যে সম্পর্কটা, গতি হ্রাসের পরিমাণ যুক্ত হওয়া কম্পার্টমেন্টের বর্গের সঙ্গে সমানুপাতিক। আচ্ছা, গতি হ্রাস সমান এই যে কম্পার্টমেন্ট আছে, কম্পার্টমেন্টের বর্গের সঙ্গে সমানুপাতিক। সমানুপাতিক চিহ্নটা হবে এই রকম, কিছুটা ইনফিনিটির মতো দেখতে হয়, মুখটা খোলা থাকে। তো এই ক্ষেত্রে গতি হ্রাস যত বৃদ্ধি পাবে কম্পার্টমেন্টের সংখ্যা তত বৃদ্ধি পাবে। কেমনভাবে বৃদ্ধি পাবে? স্কোয়ারভাবে বৃদ্ধি পাবে। যদি একটা কম্পার্টমেন্ট দেয় গতি হ্রাস 1 হবে, 1 ইন্টু সামথিং হবে। এটা আসি যে এক্স ভেরিয়াস যদি ওয়াই হয়, এটা ভেদের অঙ্ক। তো এইভাবে যারা ভেদ করেছে তারা জানবে ভালো করে। এই ভেদে আছে একটার সাপেক্ষে একটার পরিবর্তন, আপেক্ষিক যে পরিবর্তনটা সেটা দেওয়া আছে। তো এই ক্ষেত্রে যদি একে ইকুয়াল সাইন আনতে চাই, তাহলে এই ক্ষেত্রে কিন্তু একটা কনস্ট্যান্ট এর সঙ্গে গুণ করতে হয় সব সময়, যেটা হচ্ছে 0 নয়, এটা একটা ভেদ ধ্রুবক বলে এটাকে। তো এইভাবে একে সমান করতে হয়। এইটার মান যখন 1 হয় তখন x=y হবে। এছাড়াও অন্য কোনো মানের জন্য এটা আলাদা আলাদা হতে পারে। তো আমরা জানি না এটা কি মান হবে, তবে এটুকু বলতে পারি, এটার মান কখনোই 0 হবে না। 0 ছাড়া যা কিছু k এর মান হতে পারে, এটাই শর্ত। তো এইভাবে এটাকে ইকুয়েশন করা হয়। তো এটার ক্ষেত্রেও তাই করব। এটার যখন সমীকরণটা বের করব ওটা ওইভাবেই করব। তো গতি হ্রাস যেটা হচ্ছে সেটা সমান হচ্ছে k ইন্টু কম্পার্টমেন্টের সংখ্যার সঙ্গে বর্গ। তো এই ক্ষেত্রে যেটা দিয়েছে, যে বলেছে যে 24 গতিবেগ যদি 24 কিলোমিটার/ঘন্টা হয়, 9টি কম্পার্টমেন্ট নিয়ে তখন যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে দেখব কি, গতিবেগ হচ্ছে 24 কিলোমিটার/ঘন্টা। আচ্ছা, তার আগে বলি 9টি কম্পার্টমেন্ট আছে যখন, তো সেক্ষেত্রে গতি হ্রাস কত হচ্ছে না, গতি হ্রাস সমান হচ্ছে 9টি k ইন্টু 9টি কম্পার্টমেন্টের, যেটা কম্পার্টমেন্টের এখানে স্কোয়ার হবে, তাহলে 81k। এইটা হচ্ছে গতি হ্রাসের পরিমাণ। তাহলে আমাদের যে গতিবেগটা, এখন যে গতিবেগটা, এটা গতি হ্রাসটা বাদ দিয়ে গতিবেগ, আগে গতিবেগটা কত ছিল? 42 কিলোমিটার/ঘন্টা। এখান থেকে তাহলে এই যে গতি হ্রাসটা যদি বিয়োগ করি, এখন বর্তমান গতিবেগটা আমরা সেটা পাবো, কারণ সেখানে বগি যোগ করা হয়েছে। এমনি যদি ইঞ্জিন ছোটে তখন কিন্তু 42 কিলোমিটার/ঘন্টা তার বেগ হয়। এবারে একটা কম্পার্টমেন্ট যখন যোগ করা হয় তার গতিবেগ ধীরে ধীরে কমতে থাকে। কম্পার্টমেন্টের যে ওজন আছে সেই ওজন অনুপাতে ধীরে ধীরে কমতে থাকে। তো এখানে 9টা কম্পার্টমেন্ট
যোগ করা হয়েছে। তাহলে এখানে বলেছি কি কেমনভাবে কমতে থাকে, না তার স্কোয়ার করলে যত হয় সেই রকম ভেদে কমতে থাকে। তো ভেদটাকে ইকুয়াল করার জন্য এখানে একটা কনস্ট্যান্ট সাইন দেওয়া হয়, কে ইন্টু সি স্কোয়ার। তো সেক্ষেত্রে তাহলে গতিহাস সমান হবে কে ইন্টু 9 স্কোয়ার, নটার জন্য তাহলে 81 কে গতিহাস হচ্ছে। এবারে 42 থেকে আগের গতি থেকে যদি গতিহাসটা বাদ দিই, এখনকার গতিবেগ এটাই হচ্ছে আমাদের সম্পর্ক, এই সম্পর্কটা পেলাম। এখান থেকে আমরা কের মান যদি বের করতে চাই, এখান থেকে 42 - 24/81, তো 2/9 পাচ্ছি। কের মান আমরা পেয়ে গেলাম 2/9। এবারে মূল ইকুয়েশানে যদি বসিয়ে দিই তাহলে আমরা কি পাচ্ছি, না তাহলে পাচ্ছি যে ভি সমান 42 - 2/9 ইন্টু এখানে সি স্কোয়ার। আমরা এখানে কম্পার্টমেন্ট সি ধরেছিলাম, সেই জন্য তার বর্গভাবে পরিবর্তন হয়, সেই জন্য ওটাকে সি ধরলাম। আর গতিবেগটা এটা গতিবেগের ইকুয়েশন। এইবারে আমাদের যেটা বলেছে এই সম্পর্কটা কিন্তু মেন সম্পর্ক, এই সম্পর্ক থেকেই আমাদের বাকি সব করতে হবে। ম্যাক্সিমাম কতগুলো ইঞ্জিন সে টানতে পারবে, ম্যাক্সিমাম কতগুলো ইঞ্জিন টানতে পারবে, না যতক্ষণ ইঞ্জিন ততক্ষণ পর্যন্ত সে নিঃস্ব হয়ে সব কিছু টানার চেষ্টা করবে, সব কিছু দিয়ে, মানে গতিবেগ যতক্ষণ না শূন্য হয় ততক্ষণ পর্যন্ত সে নিঃস্ব হয়ে টানবে। তাহলে কখন গতিবেগ শূন্য হবে সেটা আমাদের বের করে নিতে হবে। এখান থেকে আমরা সি স্কোয়ারের মান বের করব, 42 × 9/2। ও পাশে গেলে -42 মাইনাস মাইনাস কেটে যাবে, 9/2 21, 9 × 1 = 9, 9 × 2 = 18, 189। এবারে সি ইজিক্যাল টু √189। এখানে অবভিয়াসলি মাইনাস মানটা নেওয়া হবে না, প্লাস মাইনাস যদি করি, কারণ এখানে সি তো একটা কম্পার্টমেন্টের সংখ্যা, সেখানে নেগেটিভ আসতে পারে না। এইবারে এইটা হচ্ছে আমাদের কম্পার্টমেন্টের সংখ্যা। এখানে কিন্তু কম্পার্টমেন্টের সংখ্যাই চেয়েছে, তো সর্বোচ্চ কম্পার্টমেন্ট কতগুলো হবে, এখানে যে মানগুলো দেওয়া আছে এর মধ্যে কোনোটাই নয়, কিন্তু নয়, এটা আমরা দেখব। এটাকে আমাদের ট্রাই করতে হবে। এই সিটা 179 তো কারুর বর্গ নয়, কারুর বর্গ নয়, তো সেক্ষেত্রে এটা দেখব কার কার মধ্যে আছে। তো সির মানটা এখানে 13 বর্গ যদি 169, সেক্ষেত্রে 13 থেকে 14 এর মধ্যে এই মানটা, মানে 13 স্কোয়ার থেকে 14 স্কোয়ারের মধ্যে এই মানটা থাকছে। তাহলে 13 থেকে 14-র মধ্যে যে কোনো একটা মান হবে। এবারে উত্তরগুলো দেখব, উত্তর যদি মিলে যায় 13 থেকে 14-র মধ্যে কোনো মান থাকে সেটাকেই আমরা উত্তর হিসেবে নেব। যদি না থাকে সেখানে এটা তো অবশ্যই আছে, তো সেই ক্ষেত্রে এখানে ডির দাগের অপশানটা হবে কারেক্ট অপশান। আশা করি এটা বুঝতে পারলে, যারা যাদের ভেদ সম্পর্কে কোনো আইডিয়া নেই, প্রাথমিক আইডিয়া বা বিশেষ কোনো আইডিয়া নেই, সেক্ষেত্রে তারা কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আর যারা ভেদ সম্পর্কে জানো তাদের ক্ষেত্রে আশা করি এই অঙ্কে কোনো অসুবিধা হবে না। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। প্রত্যেকটা অঙ্ক কিন্তু আলাদা আলাদা টাইপ, প্রত্যেকটা অঙ্ক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এবং যদি ভিডিওটি কাজের মনে হয় অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং একটি লাইক করে দিও।